অনেক সময় আগের কথা। কৃষ্ণনগর নামক এক জায়গায় এক বিশাল বড় ব্যবসায়ী থাকতো। ওই ব্যবসায়ী দুই গাধার পিঠের উপরে কিছু জিনিসপত্র রেখে এক জায়গা থেকে অন্য আর এক জায়গায় ব্যবসা করতে যেত। ওইখানে ব্যবসায়ী জিনিসপত্র বিক্রি করত আর সন্ধ্যা হওয়ার আগেই বাড়িতে ফিরে আসতো। এইভাবেই কিছুদিন কেটে চলে যায়। তারপর কোনো একদিন এই ব্যবসায়ী দুই গাধার মধ্যে একটা গাধা মাল বহন করতে একেবারেই আর পারে না, কারণ সে বুড়ো হয়ে গিয়েছিল। সেই ব্যবসায়ী এই গাধার ওই রকম অবস্থা দেখার পর তাকে কাজ থেকে পুরোই একেবারের জন্যই বের করে দেয়। তখন সেই গাধা খুবই দুঃখিত হয়ে জঙ্গল থেকে চলে যায়। চলতে চলতে সেই গাধা একটা গভীর ঘন জঙ্গলের মধ্যে পৌঁছে যায়, আর ওখানে গিয়ে ও ওর নিজের রাস্তাটা ভুলে যায়। আরে বাপ রে, কত ঘন জঙ্গল! আমি তো আমার রাস্তাই ভুলে গেলাম। এখন আমি কোথায় যাব, কোন দিকেই বা যাব? কিছুই তো বুঝতে পারছি না। কিন্তু দেখছি যে এখানে তো বেশ অনেক ঘাস আছে, তাহলে আমাকে আর ক্ষুধার্ত হয়ে থাকতে হবে না। এখানেই থাকার ব্যবস্থা করিনি। তারপর সেই গাধা একটা সুরক্ষিত জায়গা খুঁজে বার করে সেখানেই থাকতে শুরু করে দেয়। তারপরে এইভাবেই বেশ কিছুদিন চলে যায়। দিনের সময় ওই গাধা জঙ্গলের সবুজ সবুজ ঘাস খেত, আর রাতের বেলায় একটা গুহার মধ্যে বাস করত। এইভাবে যেমন তেমন করেই ওর জীবনটা কাটছিল। তারপর কোনো একদিন এক সিংহ ওখানে চলে আসে, আর ওর সঙ্গে ওর দুই সঙ্গী, এক শিয়াল আর এক নেকড়েও ছিল। পর সিংহ গাধাকে দেখার পর ওখানে দাঁড়িয়ে পড়ে আর বলে যে, আরে, এটা আবার কোন প্রাণী? আমি আগে কখনো এরকম প্রাণী তো এই জঙ্গলে দেখিনি। ও কি আমাদের মতো মাংসাশী প্রাণী নাকি? মহারাজ, ওটা একটা গাধা। এইরকম প্রাণী কিন্তু, বলছিলাম যে ওটা একটা গাধা। ও হলো তৃণভোজী প্রাণী। ও কিন্তু এই জঙ্গলে আছে বটে, কিন্তু এইরকম ধরনের প্রাণী না এইরকম জঙ্গলে থাকে না। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। ঠিক আছে, চলো গিয়ে আমরা খোঁজ খবর নিই যে এই গাধা কেন এই জঙ্গলে এখানে রয়েছে। আরে গাধা ভাই, তুমি এই ঘন জঙ্গলে কি করছো? হঠাৎই সিংহকে সামনে দেখে গাধা তো খুবই ভয় পেয়ে যায়। তারপর শান্ত মনে ওই সিংহকে গাধা বলে যে, সিংহ দাদা, আমি এক ব্যবসায়ীর বাড়িতে আগে থাকতাম। আমি দিনভর সেই ব্যবসায়ীর হয়ে কাজ করতাম, কিন্তু যখন আমি বুড়ো হয়ে গেলাম, ভারী মালপত্র বহন করতে সক্ষম আর রইলাম না, তখন আমার মালিক আমাকে তার কাজ থেকে পুরো বার করে দেয়। তোমার কথা শুনে আমার খুবই আফসোস বোধ হচ্ছে। তোমার সাথে খুব খারাপ হয়েছে। এখন থেকে তোমার আর কোনো চিন্তা করার দরকার নেই। আজ থেকে তুমি আমার সুরক্ষাতেই থাকবে। চলো আমার সাথে। তারপর গাধা সিংহের সাথে চলতে থাকে। চলতে চলতে গাধা খুবই খুশি অনুভব করছিল যে কিনা ওর এক শক্তিশালী বন্ধু পেয়ে গিয়েছে বলে। ওর মনে তখন আর কোনো ভয় থাকে না। তারপর ওরা সবাই একসাথেই থাকতে থাকে। এইভাবেই বেশ কিছুদিন কেটে চলে যায়। তারপর কোনো একদিন সিংহ শিকারের জন্য বাইরে চলে যায়, আর ওর মুখোমুখি চলে আসে একটা হাতি। হাতির সাথে লড়াই করে সিংহ তখন অনেক আঘাতপ্রাপ্ত হয়ে যায়। তারপর কোনো রকমভাবে সিংহ নিজের বাসায় ফিরে চলে আসে। ও পুরোপুরি আঘাতপ্রাপ্ত হয়ে গিয়েছিল, সেই কারণে ও শিকারের জন্য আর বাইরেও যেতে পারছিল না। গুহার ভেতরেই সে থাকতে থাকলো। নেকড়ে আর শিয়াল সিংহর উপরেই পুরোপুরি খাবারের জন্য নির্ভর ছিল। ওরা দুজন নিজে একসাথে শিকার করতো না। সিংহর করা শিকারকেই ওরা মিলেমিশে ভাগাভাগি করে খেত।
আজকেও মহারাজ শিকারের জন্য বের হলো না। 2 দিন ধরে আমরা কোনো খাবারই খাইনি। খুব খিদেও তো লেগেছে। এইভাবে তো আমরা ক্ষুধার্ত হয়েই মরে যাব। জানি না মহারাজ নিজের গুহা থেকে কবেই বা বেরোবে। ওইদিকে সিংহ গুহার মধ্যে বসে বসে ভাবতে থাকে যে ওই দুজনাকে কতটাই না নিরাশ লাগছে। আমার শরীরকে নিয়ে ওরা খুবই চিন্তিত হয়ে আছে। আমি যদি পারতাম শিকার করে ওদের জন্য কোনো খাবারের জোগাড় করতে। এইটা ভাবতে ভাবতেই সিংহ ওখান থেকে বাইরে যায় আর বলতে থাকে যে ওদেরকে, আমার সাথীরা, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি তোমাদের জন্য শিকার করে আনতে পারছি না। এই সময় আমি খুবই কমজোর হয়ে আছি। আমি যতদিন না ঠিক হচ্ছি, তোমাদের দুজনাকে নিজে নিজেই কিছু না কিছু খাবারের জোগাড় করে নিতে হবে। তোমরা দুজন বাইরে যাও আর কিছু খাবার খেয়ে আসো। এসব কথা কি বলছেন মহারাজ? আপনাকে ছেড়ে আমরা আমাদের খাবারের ভোজন করব সেটা ভাবলেন কি করে? আমাদের দ্বারা এইসব হবে না মহারাজ। নেকড়ের এই কথা শুনে সিংহের তো তখন খুবই ভালো লাগে। তারপর সিংহ ওই দুজনাকে বলে যে তোমরা দুজন হলে আমার সেবক। ঠিক আছে, তোমরা দুইজন একটা কাজ করো। তোমরা দুজন জঙ্গলের এক এক সাইডে চলে যাও, আর কোনো প্রাণী দেখতে পেলে এই রাস্তার দিকে ওকে নিয়ে আসো। যেটা হলে আমি ওকে মারতে পারবো। ঠিক আছে মহারাজ, আমরা এমনটাই করছি। এইটা বলার পর ওরা দুজন জঙ্গলের দুই দিকে চলে যায়। শেয়াল আর নেকড়ে জঙ্গলের চারিদিকে খুঁজে বেড়ায়, কিন্তু কোনো প্রাণীকেই ওরা তখন আর খুঁজেই পায় না। পুরো দিন জঙ্গলে ঘোরার পরেও ওরা যেখান থেকে ঘোরা শুরু করেছিল ঠিক ওখানেই এসে দুজন মিলে দাঁড়িয়ে পড়ে। আরে বন্ধু, পুরো জঙ্গলটাই তো ঘুরে বেড়ালাম, কিন্তু কোনো পশুই তো খুঁজেই পেলাম না। বলি কি, আমাদেরকে না এত চিন্তা করার কোনো দরকারই নেই। আমাদের কাছে কিন্তু একটা শিকার আছে। আরে বলছিলাম যে আমাদের কাছে তো গাধা আছে না। ওর মাংস যদি আমরা সবাই মিলে খাই, অন্তত 2-1 দিন আমাদের পেটটা ঠিকই ভরা থাকবে। এটা তুমি কি বলছো? মহারাজ কিন্তু এটার জন্য মানবেই না। মহারাজ কিন্তু ওই গাধাকে কখনোই ক্ষতি করবেই না। ওই গাধা তো মহারাজের কাছে মেহমান। ঠিক আছে, তবু আমি মহারাজকে একবার এই প্রস্তাব তো দিয়েই দেখি, চলো না। তারপর শেয়াল আর নেকড়ে সিংহের কাছে যায়, গিয়ে ওনাকে বলে যে মহারাজ, বলছিলাম আমাদেরকে না ক্ষমা করে দিয়েন। আপনার জন্য কোনো শিকারই আমরা সারা জঙ্গলে খুঁজে পেলাম না, কিন্তু আমাদের চিন্তা করার কোনো তো দরকারই পড়বে না। আমাদের কাছে তো একটা শিকার তো রয়েছেই। আপনি ওই গাধাকে শিকার করে নেন না। কি বললে তুমি? যে আমার রক্ষাতে আছে তাকে আমি শিকার করে নেব? এখনই আমার সামনে থেকে চলে যাও তুমি। আরে মহারাজ, না না, আমাদেরকে আপনি ভুল বুঝেন না। আমি শুধু আপনার এই পরিস্থিতি দেখে একটুখানি ভাবনা চিন্তা করছিলাম। আমি তো জানি যে গাধা তো আপনার মেহমান, আপনি ওনাকে একেবারেই ক্ষতি করতে চান না। কিন্তু মহারাজ, যদি বলছিলাম যে ওই গাধা যদি নিজে থেকে এসে আপনাকে বলে যে আমাকে খেয়ে নিতে, তাহলে আপনি কি ওকে খেয়ে নেবেন তো মহারাজ? আপনি একটু ভালো করে ভেবে দেখুন না মহারাজ। শেয়ালের এই কথা শোনার পর সিংহ মনে মনে ভাবলো, আর শিয়ালকে তখন বলল যে হ্যাঁ, তুমি ঠিক বলেছ। যদি ওই গাধা নিজে থেকে এসে নিজের প্রাণ ত্যাগ করতে রাজি হয়ে যায়, তাহলে আমি ওকে খেতে রাজি হয়ে যাব। তারপর দুজন মিলে গাধার কাছে চলে যায়। গাধা কিছুটা দূরেই ঘাস খাচ্ছিল। তখন শিয়াল বলল যে বন্ধুরা, আমাদের রাজা তো এখন খুবই ক্ষুধার্ত অবস্থায় আছে, শিকার করতেও পারছে না। আমরা একটা কাজ করি, ওনার কাছে বিনতি করি যে যে কিনা আমাদের তিনজনের মধ্যে সে যেন আমাদের কাউকে একটা খেয়ে নেয়। ওনার জন্য আমরা এইটুকু তো করতেই পারি। অনেকদিন থেকে আমরা তো ওনার দেওয়া খাবার খাচ্ছিলাম। আজকে সেই সুযোগটা পেয়েছি আমরা যে ওনার জন্য কিছু একটা করব। হ্যাঁ হ্যাঁ শিয়াল, তুমি তো ঠিকই বলেছো। চলো, ওনার খিদে মেটানোর জন্য যদি আমাদেরকে খেয়েও নেয়, তাহলে তো আমাদের জীবন পুরো ধন্য হয়ে যাবে। তারপর ওরা তিনজন মিলে সিংহের গুহার সামনে চলে যায়। সিংহ তখন গুহার সামনেই বসেছিল। কি হলো বন্ধুরা, কোনো শিকার পেলে?
না মহারাজ, আমরা কোনো শিকারই খুঁজে পেলাম না। বলছিলাম মহারাজ, আমাদের তিনজনের মধ্যে কোনো একজনাকে আপনি খেয়ে নিয়ে আপনার খিদেটা মেটান। আপনি আমাদের জন্য অনেক কিছু করেছেন মহারাজ, আজকে আমরা আপনার জন্য কিছু করতে চাই। আপনি আমাকে খেয়ে নিন মহারাজ। তুমি অনেক ছোট আছো শিয়াল ভাই, তোমাকে খেলে মহারাজের কিন্তু পেট ভরবে না। আপনি এক কাজ করুন সিংহ মহারাজ, আপনি আমাকে খেয়ে নিন, তাহলে আপনার পেটটা ভালোই ভরে যাবে। এইসব দেখার পর গাধা তখন ভাবতে থাকে যে সবাই সিংহ মহারাজকে নিজেদের খাওয়ার কথা বললেও কাউকে খাওয়ার কথায় রাজি তো হলো না মহারাজ। তবে একটা আমি কাজ করি, আমিও আমাকে খাওয়ার কথা বলি, তাহলে সিংহ মহারাজ আর আমাকে খাবে না। এইসব ভাবার পর মনে মনে গাধা তারপরে সাহস জাগিয়ে সিংহ মহারাজকে বলে যে আরে না না, তোমরা তো আমার থেকেও অনেকটা ছোট আছো, আর তোমরা তো একই পরিবারের সদস্য। মহারাজ, আপনি একটা কাজ করুন, বরং আমাকেই আপনি খেয়ে নিন, খেয়ে নিজের খিদেটা মিটিয়ে নিন মহারাজ। গাধার এই কথা শুনে কিছু মুহূর্তের জন্য সকলে চুপ হয়ে গেল। তারপর সিংহ বলে যে বেশ ঠিক আছে, তুমি যখন তোমার প্রাণ ত্যাগ করতেই চাইছো, তাহলে আমি তোমাকে খেয়ে নি। তবে কি কি বলছেন মহারাজ, এটা আপনি কি বললেন? গাধার কথা তখন শেষ হতে না হতেই তিনজন মিলে গাধার উপর পুরো ঝাপটে পড়ে। তারপর তিনজনা মিলে গাধাকে পুরো মেরে ফেলে দেয় আর নিজেদের খিদে তখন মিটিয়ে নেয়। ধোঁকাবাজরা গাধার বিশ্বাসের উপরে ফায়দা লুটেছে। তো বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা এই শিক্ষাটাই পাই যে সব সময় মিথ্যে বন্ধুত্ব থেকে দূরেই থাকতে হয় এবং সাবধান থাকতে হয়।